Chapter 59 Rozelle's Origins ফুলের প্রশ্ন শুনে অড্রে এবার আগের মতো সাথে সাথে জবাব দিল না। সে তার স্বচ্ছ চোখ দুটো বড় করে দ্য হ্যাংডম্যানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। আলগার অজান্তেই নিজের শরীরে নড়াচড়া কমিয়ে আনল। কয়েক সেকেন্ড চুপ থেকে সে বলল, আমি সম্রাট রোজেলের ডায়েরির দুটো পাতা খুঁজে পেয়েছিলাম। সেগুলোর বিষয়বস্তু মুখস্থ করে রেখেছি। আমার কাছে একটা পাতা আছে। কুয়াশায় ঢাকা দৃষ্টি নিয়ে অড্রে বলল, যেন সে কথোপকথন থেকে সরে আছে। বেশ ভালো। ক্লেইন নিজের আনন্দ বা হতাশা কোনোটাই গলায় বুঝতে দিল না। মোট 3টা পাতা পাওয়া গেছে, এতে সে আনন্দিত হল, কিন্তু মাত্র 3টাই, এতে একটু হতাশও লাগল। শুরুতে ডায়েরি খোঁজা নিশ্চয়ই সহজ ছিল, কারণ তখন শুধু নিজেদের পরিচিত যোগাযোগ আর চ্যানেল ব্যবহার করলেই হতো। কিন্তু সময় যত যাবে পাতা সংগ্রহ করা ততই কঠিন হয়ে উঠবে। আরও বেশি মানুষ, আরও বেশি জটিলতা। এখন কি এগুলো লিখে দেব? অড্রে শান্ত গলায় জিজ্ঞেস করল। ক্লেইন সংক্ষেপে মাথা নাড়ল। সে একটুও নড়ল না, ভঙ্গি বদলাল না। একজন স্পেকটেটরের সামনে সতর্ক থাকাটা জরুরি। কথা শেষ হতেই অড্রে আর আলগারের সামনে হলদেটে বাদামি রঙের ছাগলের চামড়ার পার্চমেন্ট আর গাঢ় লাল ফাউন্টেন পেন এসে হাজির হল। দুজনেই পেন তুলে নিয়ে মনে করার চেষ্টা করল সেই চিহ্নগুলো যা তারা আগে দেখেছিল। সেগুলো লেখার সময় তারা সেই অনুভূতিও মিশিয়ে দিল। নিঃশব্দে চামড়ার পাতায় একের পর এক লাইন ফুটে উঠল। কিছু লেখা সরল, কিছু সূক্ষ্ম, কিছু বাঁকানো। মাত্র 1 মিনিটের মধ্যে আলগার আর অড্রে যা জোর করে মুখস্থ রেখেছিল সব লেখা হয়ে গেল। ক্লেইন ইচ্ছাশক্তি দিয়ে 3টা পার্চমেন্ট নিজের হাতে নিয়ে নিল। সে দ্রুত চোখ বুলাল, দেখল কিছু জায়গায় ব্যাকরণ ঠিক নেই, কিছু শব্দ বাদ পড়েছে, কিছু ভুল লেখা হয়েছে। কিন্তু পরীক্ষা করে আগেই বোঝা গিয়েছিল কিছুটা শব্দের ক্রম এলোমেলো হলেও চীনা ভাষার মূল অর্থ বোঝা যায়। আর বাদ পড়া শব্দ নিয়ে ক্লেইনের বিশেষ ভয় নেই, কারণ সে তো ওয়েব নভেলে সেন্সর করা তারকাচিহ্ন ভরা লেখা পড়তেই অভ্যস্ত। 8ই এপ্রিল আমি ব্ল্যাক কিংয়ের সামনের ডেকে দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে দিয়ে গ্রিম আর অ্যাডওয়ার্ডসকে বললাম, আমার সম্পদ নেওয়ার সুযোগ তোমাদের আছে, কিন্তু আগে খুঁজে বের করতে হবে। ফগ সমুদ্রের শেষ প্রান্তে আমার সব সম্পদ রেখে এসেছি। তারা আমার রসিকতা একটুও বুঝল না, উল্টো জিজ্ঞেস করল সত্যিই কোথাও গুপ্তধন আছে কিনা। কি বোরিং। এই মনোভাব নিয়ে তোমরা আমার অ্যাপোক্যালিপসের 4 ঘোড়সওয়ার হতে পারবে না। 11ই এপ্রিল নিরাপদ সমুদ্রপথের বাইরে একটা নামহীন দ্বীপ আবিষ্কার করলাম। সেখানে বেশ কিছু অসাধারণ প্রাণী আছে। না, আমি এদের অসাধারণ সত্তা বলতে পছন্দ করি, বেশি চমকপ্রদ শোনায়। এছাড়াও কয়েকটা অদ্ভুত প্রাণী আছে দ্বীপে। আমার মনে হয় ডারউইন যদি সেখানে ট্রান্সমিগ্রেট করত তাহলে বিবর্তন তত্ত্ব লিখতে পারত না কিছুতেই। 15ই এপ্রিল গ্রিম হঠাৎ একটু অদ্ভুত হয়ে গেছে। কিছুতে সংক্রমিত হয়ে গেছে নাকি? ইন্টিস রাজ্যে জন্মানো সম্রাট রোজেল কখন সমুদ্রযাত্রায় বেরিয়েছিল? ফগ সমুদ্র মানে তো ইন্টিস প্রজাতন্ত্রের পশ্চিমের সেই সমুদ্র। হ্যাঁ, লাইব্রেরির ঐতিহাসিক তথ্যের সাথে মিলিয়ে দেখতে হবে। ক্লেইন দ্রুত একটা পাতা শেষ করে কাগজের পেছনের দিকে চোখ নামাল। এতক্ষণে সে আর লুকাল না যে সে সম্রাট রোজেলের গোপন সংকেত পড়তে পারে, কারণ এই ক্ষমতাটা ফুলের ব্যক্তিত্ব আর মর্যাদার সাথে মানানসই। অড্রে আর আলগার চুপ রইল। তারা নিঃশব্দে অপেক্ষা করল, যেন এমন কিছু দেখে অবাক হওয়ার কোনো কারণ নেই। আসলে তারা মনে মনে ভাবল, এটাই তো স্বাভাবিক। 2রা অক্টোবর আমাকে না জিজ্ঞেস করেই আবেল পরিবারের ম্যাটিলডার সাথে বিয়ে ঠিক করে ফেলল। হে ঈশ্বর, আমি মেয়েটাকে চোখেও দেখিনি। না, এটা মানব না। বাড়ি থেকে পালিয়ে একা কষ্ট করে বাঁচলেও এই বিয়ে আমি হতে দেব না। 5ই অক্টোবর মিস ম্যাটিলডা সত্যিই খুব সুন্দর। 6ই অক্টোবর তার স্বভাব আর আচরণ হুবহু আমার পছন্দের। বিয়েটার জন্য মন থেকে অপেক্ষা করছি এখন। আরে সম্রাট, তোমার নীতিনিষ্ঠা গেল কোথায়? ক্লেইন চেয়ারে হেলান দিল, নিজের অনুভূতি কুয়াশার ওপারে যেতে না দিয়ে। সে বুঝল গুস্তাভ শুরুতে প্রতিদিন ডায়েরি লিখত না। বেশিরভাগ সময় কোনো ঘটনা ঘটলে তা নিয়ে মজা করতে, রেকর্ড রাখতে বা মনের কথা উগরে দিতে তখনই কলম তুলে নিত। সে আরেকটু নিচে নামাল চোখ। পাতার শেষ লাইনটায় দৃষ্টি পড়ল ক্লেইনের। 9ই অক্টোবর তারা আমাকে বাষ্পের পুত্র বলে ডাকল। এটা আমার খুব পছন্দ হয়েছে। প্রথম দুটো পাতায় তেমন গুরুত্বপূর্ণ কিছু না পেয়ে ক্লেইন একটু হতাশ হল, তবে মুখ কালো করল না সে। 3য় পাতাটা উপরে নিয়ে এল। এই পাতায় 2 পিঠেই লেখা। 21শে মে কারিগর দেবতার চার্চ আমাকে 2টো পছন্দ দিল, 2টো শুরুর সিকোয়েন্স পথ। একটা হলো সেভেন্ট, এটা তাদের কাছে সম্পূর্ণ সিকোয়েন্স পথ। অন্যটা হলো মিস্টারি প্রায়ার মোজেস অ্যাসেটিক অর্ডার থেকে পাওয়া, কিন্তু উপরের সিকোয়েন্সগুলো নেই। 22শে মে বেছে নেওয়া সহজ ছিল। সেভেন্টের সম্পূর্ণ সিকোয়েন্স পথ আছে। রহস্যবিদ্যার বেশি জ্ঞান থাকলে বাড়ি ফেরার কাজে সাহায্য হবে ঠিকই, কিন্তু সমস্যা হল যদি নিজে যথেষ্ট শক্তিশালী না হই তাহলে ট্রান্সমিগ্রেশনের জন্য বাইরের সাহায্য নিতে হবে। আর সেই বাইরের সত্তাটা ভালো না খারাপ সেটা আমি জানি না। আমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারব না,
তাই এটা অনেক বিপজ্জনক হতে পারে। তাহলে নিজেকে শক্তিশালী করে নিজের শক্তিতে ফিরে যাওয়াই ভালো না? তাই সম্পূর্ণ সিকোয়েন্সটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। 23শে মে, আমি সেভেন্ট হয়ে গেছি। পোষণের শক্তিতে আমি আগে যা পড়াশোনা করেছিলাম, পদার্থবিজ্ঞান, রসায়ন, সব মনে পড়ে গেছে। শুধু মনে পড়েনি, আরও গভীরভাবে বুঝতে পারছি, সম্ভাব্য প্রয়োগ আর তাৎপর্যসহ। হাহা, এটা একজন ট্রান্সমিগ্রেটরের জন্য বিশেষভাবে তৈরি একটা পেশা। আমার সুবিধাগুলো পুরোপুরি কাজে লাগাতে পারব। বলতে হয়, এই অবস্থায় যদি উচ্চমাধ্যমিকের তৃতীয় বর্ষে ফিরে যাই তাহলে নিশ্চিত সেরা ছাত্র হতাম। আর কোনো বিষয়ে বিশেষজ্ঞ হলে বিজ্ঞানী হওয়াও খুব কঠিন হতো না। 26শে মে, সেভেন্ট হিসেবে বেশ উপভোগ করছি। একটা অদ্ভুত বিষয় উল্লেখ করার মতো। যখন নিজেকে সেভেন্ট বলে মনে করি, সেভেন্টের মতো কাজ করি, তখন সেই পাগল করা গুনগুন শব্দগুলো অনেক কম শোনা যায়। মাঝে মাঝে যে রাগ চাপা দিতে পারতাম না, সেটাও এখন নিয়ন্ত্রণ করতে পারছি। ডায়েরির বিষয়টাও মনে পড়ে গেছে। এটাই কি সেই অ্যাক্টিং যার কথা রহস্যময় মি জারাতুল বলেছিলেন? এটাই হয়তো পোষণের পার্শ্বপ্রতিক্রিয়া সামলানোর মূল চাবিকাঠি। ডায়েরির পাতাটা পড়তে পড়তে ক্লেইন গভীরভাবে অনুভব করল, সে আর সম্রাট রোজেল জিনিসগুলো কিভাবে দেখে তাতে মৌলিক পার্থক্য আছে। যেমন বাড়ি ফেরার বিষয়ে ক্লেইন ভাবে রহস্যবিদ্যার গভীর জ্ঞান অর্জন করতে, ঝুঁকি এড়িয়ে লক্ষ্যে পৌঁছাতে। আর সম্রাট রোজেল পছন্দ করে নিজের ওপর ভরসা রেখে সরাসরি ঝুঁকির মুখোমুখি হতে। মাঝে মাঝে এরকম মানুষদের দেখে ঈর্ষা হয়। হয়তো মানুষ সবসময় যা নিজের কাছে নেই তার জন্যই আকুল থাকে। অবশ্য নিজেকে শক্তিশালী করার কথাও ভাবতে হবে, দুটোই দরকার। ক্লেইন একটু দীর্ঘশ্বাস ফেলে ভাবল। সম্রাট রোজেলের অ্যাক্টিংয়ের বর্ণনা পড়ে ক্লেইনের আত্মবিশ্বাস বাড়ল। গতকাল অ্যাক্টিং নিয়ে সে যে সিদ্ধান্তে এসেছিল সেটা মোটামুটি ঠিকই ছিল। সে 3টা ডায়েরির পাতা নামিয়ে রেখে জাস্টিস আর দ্য হ্যাংডম্যানের দিকে তাকাল। হেসে বলল, মাফ করো, পড়তে পড়তে একেবারে ডুবে গিয়েছিলাম। অড্রে মনের ভেতরের ঈর্ষাটা চেপে রেখে হালকা হাসল। বুঝতে পারছি। আশা করি একদিন ডায়েরির বিষয়বস্তু নিয়ে তথ্য বিনিময় করার সুযোগ পাব। সেটার জন্য একটা মূল্য দিতে হবে। ক্লেইন হেসে জাস্টিসের দিকে তাকাল, তারপর চুপ করে থাকা দ্য হ্যাংডম্যানের দিকে দৃষ্টি সরাল। অড্রে 2 হাত জোর করে সামনে রাখল। মি হ্যাংডম্যান, আমার 3টো প্রশ্ন আছে। উত্তরের দাম বেশি মনে হলে বলুন কি চাই, আমি চেষ্টা করব জোগাড় করতে। ঠিক আছে, আলগার সংক্ষেপে জবাব দিল। ক্লেইন মাথা নাড়ল আর আরেকটু হেলান দিয়ে আরামদায়ক হয়ে বসল। অড্রে কয়েক সেকেন্ড ভেবে বলল, প্রথম প্রশ্ন হল, অ্যাক্টিং মানে আসলে কি? আমি লক্ষ্য করছি পোষণের অবশিষ্ট মানসিক শক্তি আমার ওপর ধীরে ধীরে প্রভাব ফেলছে। এটা কি এই কারণে যে আমি এতদিন ধরে একজন স্পেকটেটর হিসেবে অ্যাক্টিং করে আসছি? আলগার কথা বলল না। সে ফুলের দিকে তাকিয়ে রইল, যেন উত্তরের অপেক্ষায়। ক্লেইন টেবিলের কিনারায় আঙুল বোলাল, স্বাচ্ছন্দ্যের সুরে বলল, একটা উদাহরণ দিয়ে বোঝাই। তোমার পোষণের মূল শক্তিটাকে ভাবো একটা কড়া পাহারার দুর্গ হিসেবে। পোষণের যে অবশিষ্ট মানসিক শক্তি আছে, যেটা ক্ষতি করতে পারে, সেটা ওই দুর্গের ভেতরে থাকে। আমাদের লক্ষ্য হল সেটাকে সরিয়ে দুর্গের সত্যিকারের মালিক হওয়া। 2টো উপায় আছে। প্রথম উপায়, জোর করে দুর্গে ঢোকা। এটা যে কাজ করবে তার নিশ্চয়তা নেই, আর পরম শক্তিতে দমন করতে না পারলে নিজেই আঘাত পাবে। আমাদের এখন সেই শক্তি নেই। দ্বিতীয় উপায়, দুর্গের মালিককে দিয়ে নিমন্ত্রণ পাঠানো। এই নিমন্ত্রণ পেলে পাহারাদারদের চোখ এড়িয়ে ভেতরে ঢোকা যায়, তারপর সহজেই শত্রু সাফ করা যায়। কিন্তু সমস্যা হল, এই নিমন্ত্রণে অতিথির চেহারা আর বৈশিষ্ট্যের কথা লেখা থাকে। তাই আমাদের ছদ্মবেশ নিতে হবে, সেই অতিথির মতো অ্যাক্টিং করতে হবে। বুঝতে পারছ? আলগার সাথে সাথে জিজ্ঞেস করল, যেন এই উত্তর আগেই আঁচ করেছিল, তাহলে এই নিমন্ত্রণটাই কি পোষণের সিকোয়েন্সের নাম? ঠিকই বলেছ। ক্লেইন দৃঢ়ভাবে সায় দিল। অড্রে এক মুহূর্ত থমকে গেল। তারপর হঠাৎ মনে হল অ্যাক্টিং মানে কি পুরোপুরি বুঝে ফেলেছে সে। উত্তেজনায় সে তৎক্ষণাৎ স্পেকটেটর অবস্থা থেকে বেরিয়ে এল। আনন্দে প্রশংসা করল, কি অসাধারণ পদ্ধতি। আমার মনে হয় এটা আপনার নামের সাথে মানানসই। এর ধরনটা ফুলের সাথে একেবারে মিলে যায়। অ্যাক্টিংয়ের এরকম প্রভাব থাকতে পারে আমি বিশ্বাসই করতাম না। ভাগ্য ভালো যে গত কয়েকদিন ধরে আমি স্পেকটেটর হিসেবে অ্যাক্টিং করে আসছিলাম। একটু থেমে সে বলল, এটা অনেক মূল্যবান একটা উত্তর। এমনি এমনি নিলে মন থাকবে না। ফুল, বিনিময়ে কি চাই বলুন? সম্রাট রোজেলের ডায়েরির একটা পাতা আমি আপনার কাছে ধার আছি, সেটার কথাও মনে আছে। রোজেলের ডায়েরির আরও পাতা, অথবা। ক্লেইন একটু থামল। সে সিআর সিকোয়েন্স সম্পর্কে তথ্য চাইতে চেয়েছিল, কিন্তু এত সরাসরি চাইলে ফুলের রহস্যময় ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। তাই সেটা ছেড়ে দিল, অন্য কোনো দিন কৌশলে জেনে নেবে। সম্প্রতি এগিয়েছি, শিয়ার পোষণ এখনও পুরোপুরি হজম হয়নি। নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবখানা না বদলে সে যোগ করল, অ্যান্টিগোনাস পরিবার সম্পর্কে যে কোনো তথ্য, এমনকি যা আমি ইতিমধ্যে জানি সেটাও চলবে। আলগার কয়েক সেকেন্ড চুপ থাকল। দীর্ঘ ব্রোঞ্জের টেবিলের ওপরের দিকে এক মুহূর্ত তাকিয়ে সে ধীরে মুখ খুলল।
ফুল, আমি মনে করি এখনই আপনার চাওয়া তথ্যটার প্রতিদান দিতে পারব।